মোদি ইউনূস ফলপ্রসূ আলোচনায় শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেবে কি ভারত? প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও থান সিও। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা ইরানের পাশে রাশিয়া, ট্রাম্পের সমর্থন থেকে সরে দাঁড়ালো উপসাগরীয় দেশগুলো। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। জুলাই গণ অভ্যুত্থানে সরকার বদল ঘিরে দীর্ঘ তিক্ততার পর অবশেষে প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হয় এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের আশ্রয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়। এছাড়া তিস্তা নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে দেখা দিয়েছে শীতলতা। ভারতের ক্ষমতাসীন বিজেপি, এমনকি বিরোধী দল কংগ্রেস পার্টির রাজনীতিকরাও বাংলাদেশ নিয়ে একের পর এক কটূক্তি ও ক্ষোভ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের সাথে তিক্ততা বাড়িয়ে চলেছেন। সব মিলিয়ে যেন এক অচলাবস্থার দিকে যাচ্ছিল দুই দেশের সম্পর্ক। অবশেষে সেই শীতলতার বরফ গলার সম্ভাবনা দেখা দিয়েছে। তিক্ততা ডিঙিয়ে প্রথমবারের মতো বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া ওই বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সময় মধ্যাহ্নের পর শুরু হওয়া মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক চলে আধা ঘণ্টারও বেশি সময় ধরে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ভারত বিরোধী এক ধরনের ক্ষোভের জন্ম হয়েছে বাংলাদেশে। গণ অভ্যুত্থানে বিপুল প্রাণহানির সাথে সংশ্লিষ্টতা ও অন্যান্য অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় বাংলাদেশ। এ প্রেক্ষাপটে ইউনূস মোদী বৈঠকে ভারতের কাছ থেকে বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একই সাথে ভারতে বসে হাসিনা যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে বিষয়েও মোদীর দৃষ্টি আকর্ষণ করা হয়। প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যু আলোচনায় তুলেছেন উল্লেখ করে প্রেস সচিব জানান, সীমান্তে হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন ও তিস্তা চুক্তির প্রসঙ্গেও নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে, বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে, আমাদের দুই দেশের মধ্যে যে তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেয়ার ইচ্ছা পোষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সবসময় যে কোনো দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে সেই দেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বলে জানান তিনি। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারত সবসময়ই সমর্থন বজায় রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এছাড়া ইউনূসের সাথে বৈঠকে মোদী বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী সহ সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান। সংখ্যালঘুদের ওপর বিভিন্ন হামলা ও নির্যাতনের ঘটনায় যথাযথ তদন্তের আহ্বানও জানান তিনি। এদিকে বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ও বেইজিং সফরে গিয়ে ভারতের 7 সিস্টার্স নিয়ে মোহাম্মদ ইউনূসের দেয়া বক্তব্যের প্রেক্ষাপটে দিল্লির ওপর এক ধরনের চাপ তৈরি হয়েছে। 7 সিস্টার্স নিয়ে ইউনূসের দেয়া ওই বক্তব্যের সমালোচনা করছেন ভারতীয় রাজনীতিকরা। সার্বিক প্রেক্ষাপটে বর্তমানে ভারতের প্রধান লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল সম্পর্ক নিশ্চিত করা। প্রথমবারের মতো ইউনূস মোদী বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেয়ার সূচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংকক সফর নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এসব কথা বলেন। শেখ হাসিনা প্রত্যার্পণ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বাংলাদেশ এই বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক পত্র দিয়েছে, তবে হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা ঠিক হবে না। প্রধানমন্ত্রী মোদী অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। মোদী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এ বিষয়ে ভারতকে আনুষ্ঠানিক পত্র দিয়েছে, তবে হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে এর চেয়ে বেশি বলা ঠিক হবে না। সীমান্তের নিরাপত্তা রক্ষায় সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো জরুরি, আর এ বিষয়েও ভারতের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে ফিরে যাওয়ার যোগ্য বলে জানান দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান সিউ। এর বাইরে আরও 70,000 রোহিঙ্গা যাচাই বাছাইয়ের তালিকায় আছেন। শুক্রবার ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে মিয়ানমার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান সিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টা উচ্চ প্রতিনিধি ড খলিলুর রহমানকে তথ্য জানান। রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে এটি প্রথম নিশ্চিত থাকা তালিকা, যা একটি বড় পদক্ষেপ। মিয়ানমারের মন্ত্রী নিশ্চিত করেন, মূল তালিকায় থাকা বাকি 5,50,000 রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততর ভিত্তিতে করা হবে। বৈঠকে উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, দুর্যোগ কবলিত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাড়তি শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় নয়া মোড় নিতে যাচ্ছে প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বন্দ্ব। বাড়তি শুল্ক আরোপের চক্রে পড়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি বাণিজ্যের অন্যতম তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ নিয়ে কপালে ভাঁজ পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের। ধারণা করা হচ্ছে, সম্ভাবনাময় এই বাজারে প্রতিযোগিতামূলক দরে বাংলাদেশ পিছিয়ে পড়লে বিপুল পরিমাণে অর্ডার হাতছাড়া হতে পারে। সুযোগের সদ্ব্যবহার ভারতকে এতে ভাগ বসাতে পারবে? এই অবস্থা এড়ানোর কোনো উপায় আছে কি? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কারো কারোর জন্য যে খুব একটা সুখকর হবে না, তা হুমকি ধমকিতে বেশ আগেভাগেই বোঝা যাচ্ছিল। এবার যা হাড়ে হাড়ে টের পাচ্ছে, নয়া বাণিজ্য যুদ্ধে বেকায়দায় পড়া দেশগুলো। দুর্ভাগ্যজনকভাবে বুধবার ট্রাম্পের নয়া ঘোষণার তালিকায় চলে এসেছে বাংলাদেশের নামও। ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য ঢোকাতে হলে দিতে হবে 37% শুল্ক, যা আগে ছিল 15%। বাড়তি শুল্ক আরোপের ঝাঁকুনিতে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতির শঙ্কায় রপ্তানি বাণিজ্যে সোনার ডিম দেয়া তৈরি পোশাক খাত। রীতিমতো আতঙ্কিত ব্যবসায়ী থেকে শুরু করে এই খাতের সাথে সম্পর্কিত 40 লক্ষাধিক মানুষ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির বাজার হারানোর আশঙ্কা কতটুকু যৌক্তিক? প্রতিযোগিতামূলক দরে ভারতের কাছে বাজার হারানো ঠেকাবেন কিভাবে বাংলাদেশের ব্যবসায়ীরা? Since it is negotiable, we will negotiate and I am sure we can draft out the best deal. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও আরোপিত বাড়তি শুল্ক কমানো বা কোনো প্রকারে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানির বাজার যে গুরুতর হুমকির মুখে পড়তে যাচ্ছে তা দিবালোকের মতো স্পষ্ট। তাই তৈরি পোশাক কেনা মার্কিন প্রতিষ্ঠানগুলোর সাথে দর কষাকষিতে পেরে না উঠলে সুযোগ লুফে নিতে পারে প্রতিদ্বন্দ্বী দেশগুলো। এতে শুরুর কাতারে আছে প্রতিবেশী ভারত। পাকিস্তান এবং ইন্ডিয়া আমাদের থেকে অনেক অংশে কম্পেয়ার, তাহলে ওরও কিন্তু আমাদের কম্পিটিটিভ এসছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা মার্কেটটা হারাতে যাবো, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ এবং যেই টাইমটা থেকে আমরাও এক্সপোর্ট করতে পারি ওরাও পারে, সেখান থেকে যদি আমাদের খরচটা বেড়ে যায় কয়েকগুণ, তাহলে কিন্তু আমাদের থেকে নেক্সট ইম্পোর্টটা নেওয়ার ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন। এই ব্যবসায়ী নেতা মনে করছেন, বাংলাদেশ খুব স্বল্প লাভে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি করায় দর কষাকষি করলে খুব একটা সুফল মিলবে না। যদি 100% কটন, সেটা যদি আমরা 60 to 70% ডিউটি ক্যালকুলেশন করে আমরা অর্ডারটা বুকিং করে থাকি, সেটা আমরা দিতে হবে আমাকে 37%, তাহলে সেক্ষেত্রে বায়ার বড় ধরনের একটা লস হচ্ছে। বায়ার তখন যদি সেটা বলে আমি এই লস নিব না, যদি তুমি আমার সাথে শেয়ারিং নেবে, বাট আমার তো মার্জিন খুবই কম ছিল। গত বছর বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে
শীর্ষ 30টি মার্কিন ব্র্যান্ড বিকল্প হিসেবে ভারতকে বেছে নেয়ার ইঙ্গিত দিয়েছিল। বাড়তি শুল্ক আরোপের ধকলে পুরানো আশঙ্কা হয়তো বাস্তবে রূপ নেয়ার অপেক্ষায়। এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা তৈরি পোশাকের মাত্র 6 থেকে 7% যায় ভারত থেকে, যা বাংলাদেশ ও ভিয়েতনামের তুলনায় অনেক কম। এমন অবস্থায় হতাশা আর আশঙ্কার মধ্যেও আশাবাদী ব্যবসায়ী নেতাদের কেউ কেউ কৌশলী পরিকল্পনায় সংকট মোকাবেলার মাধ্যমে হাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন তারা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক আরোপ নিয়ে অপতথ্য মোকাবেলার পরামর্শও দিয়েছেন তারা। এখানে কিছু মিস ইনফরমেশন কালেক্টেড হয়েছে। মিস ইনফরমেশনের কারণে আমাদের উপরে ট্যারিফটা একটু বেশি হয়ে গেছে। ওই মিস ইনফরমেশনগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমেরিকার সাথে বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশকে নেগোসিয়েশন করতে হবে। নেগোসিয়েশন করে যেই সব চুক্তি দেখে ওরা আমাদেরকে 37% এই খড়গটা আমাদের উপর দিয়েছে, সেটাকে সরানোর ব্যবস্থা করতে হবে। 2024 সালে বাংলাদেশ থেকে $3,800 কোটি পোশাক রপ্তানি করা হয়েছে, যার মধ্যে $720 কোটি বেশি রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যা একক দেশ হিসেবে পোশাকের সবচেয়ে বড় বাজার। বাড়তি শুল্ক আরোপের ধকলে এই সুসময় পাল্টানো এখন শুধু সময়ের ব্যাপার। একই অবস্থা শ্রীলঙ্কারও। দেশটির উপর 44% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে ভারতে 26 আর পাকিস্তানে 29% শুল্ক আরোপ করেছেন। এতে শুধু ভারত নয়, পাকিস্তানেরও প্রতিযোগিতামূলক দর কষাকষিতে তৈরি পোশাক রপ্তানি খাতে ভাগ বসানোর সুযোগ তৈরি হয়েছে, যা বৈদেশিক আয় কমে যাওয়ার ভয় শুধু বাড়াচ্ছে না, প্রতিযোগিতায় টিকতে না পেরে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ হয়ে বেকারত্ব বাড়ার আশঙ্কা করছেন সম্ভাবনাময় খাতে বিনিয়োগকারী, ব্যবসায়ী আর বিশ্লেষকরা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে বাড়তি শুল্ক আরোপের নতুন ঘোষণায় বৈশ্বিক বাণিজ্য খাতে তোলপাড় ফেলে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সরাসরি প্রভাবে ধস নেমেছে শেয়ার বাজারে, বেড়েছে স্বর্ণের দাম, রেকর্ড দরপতন হয়েছে মার্কিন মুদ্রা ডলারের। ট্রাম্পের ঘোষণার পরদিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তো বটেই, ব্যাপক দরপতনের মুখে পড়েছে ইউরোপ আর এশিয়ার শেয়ার বাজার। বুধবার এশিয়ার শেয়ার বাজারে চাঙ্গা ভাব থাকলেও পরের দিন 2.8% দরপতনের দিনে লেনদেন শেষ করেছে জাপানের পুঁজিবাজার নিক্কি। এতে গভীর উদ্বেগ জানিয়েছে জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি। এদিন চায়না, হংকং আর তাইওয়ানের শেয়ার বাজার বন্ধ থাকায় প্রভাব বোঝার সুযোগ ছিল না। দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারে দিন শেষে দরপতন হয় 19.16 পয়েন্টে। অস্ট্রেলিয়ার PSX 200 ইন্ডেক্সে দরপতন হয়েছে 0.94%। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বিনা সুদে $100 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ঋণ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্সের পতন হয়েছে 3.3%। বড় সাত্রে প্রযুক্তি প্রতিষ্ঠানের মূলধন কমেছে $76,000 কোটি। জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের দর 2.2% পড়ে গেলেও তা অনেকটা সামনে উঠেছে। এই পতন গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। সোনার দর বাড়ার নতুন রেকর্ড হয়েছে, আউন্স প্রতি দর বেড়ে দাঁড়িয়েছে $3,160। ভয়াবহ এক যুদ্ধের মুখে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য, ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধ পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে ওয়াশিংটনের পুরনো মিত্ররা। রাশিয়া বলছে ইরানে হামলা মানেই বৈশ্বিক বিপর্যয়। এর আগে উপসাগরের দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে তারাও এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে থাকছে না। বিভিন্ন সূত্রে জানা গেছে ইরানে আক্রমণের জন্য দিয়েগো গার্সিয়ার ঘাঁটিতে পারমাণবিক বোমা বহনে সক্ষম যুদ্ধ বিমান প্রস্তুত রেখেছে আমেরিকা। অন্যদিকে সৌদি, কাতার, আমিরাতের পর রাশিয়া পাশে দাঁড়ানোয় এখন আগের চাইতে শক্তিশালী অবস্থানে আছে ইরান। অচিরেই কি শুরু হবে লড়াই, নাকি আসবে কূটনৈতিক কোনো সমাধান? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যে কোনো সময় জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার হুমকির জেরে তৈরি হওয়া উত্তেজনার পালে লাগছে নতুন হাওয়া। উপসাগরীয় দেশগুলোর পর এবার তেহরানের পাশে দাঁড়ালো পরাশক্তি রাশিয়া। হুঁশিয়ারি দিয়ে মস্কো বলেছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে সেটা গোটা বিশ্বের জন্য ডেকে আনবে ভয়াবহ বিপর্যয়। সম্প্রতি ইরানে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার কিংবা জ্বালানি দিতে অস্বীকৃতি জানিয়েছে সৌদি আরব, কাতার, আমিরাত ও কুয়েত। আরব ও রাশিয়ার এমন বৈরী অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যে নিজের তৈরি ফাঁদেই কি পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করবে আমেরিকা। কিছুদিন পূর্বে এমন হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। এর জেরে মধ্যপ্রাচ্যের অঞ্চল জুড়ে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল উপসাগরীয় মিত্রদের ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর আকস্মিক আঘাত হানা, কিন্তু আরব দেশগুলো রাজি না হওয়ায় মুখ থুবড়ে পড়ে ট্রাম্পের কৌশল। ধারণা করা হচ্ছে বিকল্প হিসাবে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাঁটি থেকে হতে পারে মার্কিন হামলা। সম্প্রতি সেই ঘাঁটিতে নেওয়া হয়েছে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন B-2 বোমারু বিমান। কিন্তু ইরানের উপর এমন আক্রমণ কোনোভাবেই মেনে নেবে না রাশিয়া। যুদ্ধ নয়, মস্কো চায় কূটনৈতিক সমাধান। ইরানের পারমাণবিক সমস্যা নিষ্পত্তির জন্য ইরানের বিরোধীদের পক্ষ থেকে সামরিক শক্তি খাটানো অবৈধ এবং অগ্রহণযোগ্য। ইরানের পরমাণু অবকাঠামোর উপর বোমা হামলার যেসব হুমকি আমরা শুনতে পাই, এরকম কিছু ঘটলে কেবল মধ্যপ্রাচ্যের সমগ্র অঞ্চলই নয়, বরং সমগ্র বিশ্বকে ঠেলে দেবে বড় রকমের তেজস্ক্রিয় ও মানবিক বিপর্যয়কর এক পরিণতির দিকে। আর এটা একেবারেই মেনে নেওয়া যায় না। কার্যকর ও টেকসই আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার পথটি চালু রাখছি। এটি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে পশ্চিমাদের কুসংস্কার ও ভুল বুঝাবুঝি কাটিয়ে উঠতে সাহায্য করবে। একই সাথে সম্মান দেয়া হবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে তেহরানের বৈধ স্বার্থকে। ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছে ইরানের কৌশলগত সম্পর্ক। একদিকে ইরান দিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন, অন্যদিকে রাশিয়া দিতে চায় যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, এমনকি পরমাণু প্রযুক্তি। পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একজোট হয়ে সবসময়ই নতুন শক্তির বলয় গড়ে তুলতে চায় রাশিয়া। মস্কো শুধু তেহরানকে সমর্থনই করছে না, বরং পশ্চিমা আধিপত্যের বিকল্প এক বিশ্ব ব্যবস্থার জন্য কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে। রাশিয়া ইরান জোট, উপসাগরীয় দেশগুলোর বিরোধী অবস্থান ও মধ্যপ্রাচ্যের জটিল অবস্থা, সবকিছু মিলে অনিশ্চিত এক পরিস্থিতির জন্য প্রস্তুত মধ্যপ্রাচ্য। মিত্রদের সমর্থন হারিয়ে ট্রাম্প যখন খুঁজছেন নতুন কৌশল, মস্কোর সমর্থন পেয়ে তখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তেহরান। ইরান এখন জানে সরাসরি যুদ্ধ বেঁধে গেলে তারা আর একা থাকবে না। রাশিয়ার কৌশলগত সহযোগিতার সাথে থাকায় ইরান বুঝে গেছে এটাই সময় যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে চাপে ফেলার। এমন অবস্থায় ইরানের উপর পশ্চিমারা সরাসরি আক্রমণ করলে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে যুদ্ধের আগুন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজের সিনিয়র কমান্ডার হাসান ফারহাদ স্ত্রী এবং ছেলেকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এদিকে 24 ঘন্টায় শুধু গাজাতেই ইসরায়েলি হামলায় প্রাণহানি হয়েছে 112 জনের। বৃহস্পতিবার গাজা ভূখণ্ডে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের একটি স্কুলে 3টি পৃথক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নারী শিশু সহ নিহত হয় 33। একই দিনে গাজার সুজাইয়া এলাকায় বাস্তুচ্যুত মানুষদের লক্ষ্য করে কামান হামলা চালিয়ে মা ও ছেলেকে হত্যা করে দখলদার সেনারা। গেল 48 ঘন্টায় ইসরায়েলের একের পর এক বোমা বর্ষণের ফলে গাজার হাসপাতালগুলোতে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে গাজা উপত্যকার অন্তত 2/3 স্থানে অনিরাপদ। ইসরায়েলের নির্বিচার নৃশংস হামলার জেরে গাজার হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয় খোঁজে ঘরবাড়ি এবং আশ্রয় শিবির ছেড়ে পালাচ্ছেন। এতে গাজায় আবার বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হবার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে রাফা দখল করতে ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি সেনারা। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে পদ থেকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার এ রায় দেন আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি। 8 জন বিচারকের সম্মতিতে এই সিদ্ধান্ত নিয়েছে আদালত। রায়ে বলা হয়, সামরিক আইন জারি করে জনগণের অধিকার লঙ্ঘন করেছে ইয়ন। প্রেসিডেন্টের অপসারণের ফলে আগামী 2 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায়। ইউনের সুক ইয়লের আইনজীবী জানান, সাংবিধানিক আদালতের রায় রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। এই রায়ের মধ্য দিয়ে ইয়নের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হলেও দেশটির পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানী সেওলের রাস্তায় ইয়নপন্থী এবং বিরোধী হাজার হাজার বিক্ষোভকারী অবস্থান নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে। দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যম জানায় যে দেশটির অ্যাক্টিং বা কার্যনির্বাহী প্রেসিডেন্ট হ্যান ডাক-সিও জননিরাপত্তা বজায় রাখার জন্য একটি জরুরি আদেশ জারি করেছেন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।